আমি আগের বারে 42,000-এ জিতেছি, আমি এবারে ওটা 50,000 ছাপাবো, একদম কনফার্ম। এই বাংলা আমার মা, এই বাংলাকে আমি জয় বাংলা বলতে পারবো না। আমরা কি বললেন উনি, তার পরিবর্তে জয় শ্রীরাম। রাম কারোর কে না, রাম তো সবাই, রাম আমার, রাম সবাই। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কেউ পেয়েছে? একজনও পেয়েছে? 250 সিট পাবেই পাবে। দেখুন, বেশি দিন মানুষকে না এই ভয় দেখিয়ে মিথ্যে বলে বেশি দিন চালানো যায় না। নমস্কার, আমি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি রয়েছেন আপনাদের অতি পরিচিত সাকরাইল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সম্মানীয়া প্রিয়া পাল। দিদি, আপনাকে প্লেসমেন্ট টুডে বাংলায় নমস্কার। আপনাদের নমস্কার। প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, সাকরাইল বিধানসভায় 2021 সালে আপনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। সামনে একটা বড় পরীক্ষা আসছে, আপনার কি মনে হচ্ছে যে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কতটা হয়েছে আর কতটা বাকি রইল? আপনার কি মতামত? আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার মধ্যে প্রথম যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে মানুষের ঘরে ঘরে আমি জল পৌঁছে দেব। মে মাস যে সময় প্রচার শুরু হয়, প্রচার যখন শুরু হয় খুব গরমকাল ছিল, এবং আমি যখন মানুষের দরজায় দরজায় ভোটের জন্য গেছি, মানুষের একটাই কথা ছিল, দিদি জলের খুব কষ্ট। তা সেই জায়গাতে আজকে প্রায় 1200 কোটি টাকার প্রজেক্ট শুরু হয়েছে এবং শেষের পথে 80% কাজ প্রায় হয়ে গেছে। শেষের পথে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এবং মাননীয় মন্ত্রী পুলক রায়ের সহযোগিতায় আজকে আমরা এই জল প্রকল্পের কাজ প্রায় শেষ পথে। সব পাইপ পোতা হয়ে গেছে এবং প্রত্যেকটা বাড়ি বাড়িতে এখন পাইপ পোতার কাজ চলছে। এখন সেদিক দিয়ে আমি 1 নম্বর 100% কাজ আমি করেছি, যেটা বলেছিলাম। আমার দ্বিতীয় ছিল, আমি হাজি এসটি মল্লিক হসপিটালটা নতুন করে সাজাবো। আমি হাজি এসটি মল্লিক সব দিক থেকে পিডব্লিউডি সহযোগিতা, স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষের সহযোগিতা, সবার সহযোগিতায় আমি কিন্তু এই হাজি এসটি মল্লিক হসপিটালকে নতুন করে সাজাতে পেরেছি। এটা আমার কাছে খুব আনন্দের বিষয় একটা। আমার আর একটা যেটা ছিল, সরস্বতী নদী আমি পরিষ্কার করাবো। প্রায় জগদীশপুর থেকে আরম্ভ করে ডোমজুর হয়ে যে সরস্বতী নদী এসছে, সেই নদী কিন্তু আগের বছরে কাটানো হয়েছে, কাটাতে পেরেছি আমরা সবাই মিলে, সেচ দপ্তরের মাধ্যমে কাটানো গেছে। হীরাপুর শ্মশান ঘাটটা অনেক বিতর্ক হয়েছে, এই বিষয়ে অনেক কথা হয়েছে যে হীরাপুর শ্মশান ঘাট উদ্বোধনের আগে গঙ্গায় ভেঙে গিয়েছিল, যদিও টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, ভেঙে পড়ে গিয়েছিল। তা সেটা জোয়ারের জলে মানে ভেঙে যায় ওটা। সেটা আমার একটা ছিল যে ওই শ্মশানটাকে আমাকে নতুন করে তৈরি করতে হবে। ওটাও আমি কমপ্লিট করেছি। পথশ্রীর মাধ্যমে বড় বড় রাস্তা এবং এলাকার সুন্দরায়ন করার জন্য যা যা করা দরকার সেটাও করার চেষ্টা করা হয়েছে। যা যা কথা দিয়েছি আমার মনে হয় আমি সবটাই পেরেছি আমার তরফ থেকে। এবার মানুষ বলবে, মানুষের রায় সবচেয়ে বড় রায়, যে আমি কতটা পারলাম। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। একদমই। মানুষ তো শেষ কথা বলে, এটা আমরা প্রত্যেকেই জানি। আপনার কাছে আমি কি কি করেছেন আমি সেগুলোর একটা খতিয়ান পেলাম। এবার একটা প্রশ্ন আপনাকে করি, উন্নয়ন আপনারা বলছেন করেছেন, উন্নয়নের নিরিখে সাকরাইলকে 10-এর মধ্যে কত দেবেন? এই মুহূর্তে সাকরাইলকে আপনি যদি 2 মাস পরে আমাকে প্রশ্নটা করেন, আমি 10-এ 10 দেব। এই মুহূর্তে 10-এ আমি 10 দেব না, কারণ এই যে পাইপলাইনের কাজটা হয়েছে তাতে রাস্তা খোলা হয়েছে, বারবার রিপেয়ারিং করা হয়েছে, কিন্তু রাস্তাটা যেহেতু খোলা হয়েছে সেহেতু রাস্তা রিপেয়ারিং এর পরে আবার বসে যাচ্ছে। নতুন করে কাজ শুরু হয়েছে, ওটা পিচিং হয়ে গেলে 10-এ 10 দেব। যেহেতু এখনো পিচ হয়নি সেহেতু আমি 10-এ 10 দিতে পারছি না, আর দিয়ে এখানে রাখছি। ওইটা হয়ে গেলে 10-এ 10। আপনারা মোটামুটি শুনলেন, আমি প্রশ্ন করেছিলাম 10-এ কত দেবেন।
উনি 10-ই দিতে চান, কিন্তু হয়তো 10 দিতে গিয়ে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করছে, নাহলে হয়তো 10 দিতেন। কিন্তু মনে রাখবেন, ভোট কিন্তু 2026, তাই 10-এর থেকেও বেশি নাম্বার দেওয়া যায় কিনা সেটা হয়তো ভবিষ্যৎ বলবে। 2021-এর ভোট পেরিয়ে এসছেন, 2026-এর ভোট সামনে। আপনার কাছে কোনটা কঠিন বলে আপনার মনে হচ্ছে? কারণ বর্তমানে যে পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট যেটা চলছে সেই নিরিখে। কঠিন মানে জেতাটার কথা বলছেন, যে আমার জেতা কঠিন কিনা, বা আমি টিকিট পাবো কিনা, মানে কোনটা কঠিন? আপনি কোনটা কঠিন বলতে কি বোঝাচ্ছেন যদি বলেন? আমি দেখুন, আমি পরের প্রশ্নটাই আসবো। আপনি টিকিট পাচ্ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ধরে নিন আপনি টিকিট পাচ্ছেন, সেই নিরিখে যদি ধরে নেন আমি টিকিট পাচ্ছি, তাহলে আমি বলবো জেতার নিরিখে যদি বলেন, আপনি লিখে রাখুন আজকের ডেট দিয়ে, আমি আগের বারে 42,000-এ জিতেছি, আমি এবারে ওটা 50,000 ছাপাবো, একদম কনফার্ম। একটা দিক বলতেই হয় দিদি, আপনি বিধায়ক হিসাবে যথেষ্ট জনপ্রিয়। অনেক জায়গাতেই এটা আমরা পাই, অনেক বিধায়কের সঙ্গে কথা বলেও সেটা আমরা জানতে পেরেছি। আমার প্রশ্নটা এখানে, প্রথম দিন যখন আপনি শুরু করেছিলেন, প্রথম দিনের যে আবেগ, সেটা কি আজও বিদ্যমান? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি মনে করি যে কোনো সিটে দাঁড়ানো 5 বছরের ফিক্সড করার মতো। যে আমি 5 বছরে ফিক্সড করলাম, যখন আমি জেলা পরিষদে ছিলাম তখনও ভাবতাম 5 বছর মানুষ আমাকে ভোট দিয়ে এই সম্মান দিয়েছে, আমাকে একটা জায়গা দিয়েছে। আমার সে জায়গায় যারা আমাদের তৃণমূলের সৈনিক, তারা কিছু চায় না, তারা চায় একটু ভালোবাসা, মানুষের সঙ্গে মেশা, মানুষকে ভালোবাসা। সেই জায়গা থেকে আজকে মানুষের ভালোবাসা পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে টিকিট দিয়ে এমএলএ করেছেন। দল ছাড়া আমরা শূন্য, এটা সত্যি কথা, আমরা শূন্য হয়ে যাব। কিন্তু 42,000-এ মানুষের যেদিন নাম ঘোষণা হয়, সেদিনই এত বড় র্যালি হয়েছিল যে সেদিনই বোঝা গিয়েছিল যে জেতা বোধহয় কঠিন নয়, খুব সহজ জেতাটা। তবুও লড়াই হয়েছে, লড়াই আমরা দিয়েছি, চেষ্টা করেছি। কারণ কচ্ছপ আর খরগোশের গল্প সবার জানা আছে, অর্থাৎ বসে থাকার অবকাশ নেই, ছেড়ে দেওয়ার জায়গা নেই, জায়গা ধরে রাখতে গেলে ছুটতে হবে একদম। এবং কচ্ছপের মতো হলেও ধীরে ধীরে ছুটতে হবে। তা আমি 4 বছর চেষ্টা করেছি খরগোশ হওয়ার, দৌড়েছি, এবং কোনোদিন ক্লান্তি নেই, কোনোদিন নিজের হয়ে বলা না। মহরম হোক, ঈদ হোক, দুর্গাপুজো, কালী পুজো, যে কোনো অনুষ্ঠানে আমি চেষ্টা করেছি মানুষের সাথে থাকা, যে কোনো বিপদে। এগুলো তো একটা আনন্দের একটা অনুষ্ঠান, কিন্তু কোথাও আগুন লাগলেও সেখানে সারা রাত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বর্ষায় বা বান হয়েছে, বন্যা হয়েছে, সেগুলো তো চেষ্টা করেছি মানুষের সঙ্গে থাকার, মানুষের পাশে থাকা। কনফিডেন্স এখনো আছে। যখন ক্লান্ত বোধ করি আর কি, যে আজকে আমি খুব টায়ার্ড, নতুন করে ভাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই বয়সে এত দৌড়তে পারেন, এত হাঁটতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য পারতে হবে। যার দুটো পা নেই সেও স্ক্র্যাচ নিয়ে হাঁটে। আমাকে ঈশ্বর দুটো পা, হাত, বুদ্ধি সব দিয়েছে। দৌড়াতে না পারলেও হামাগুড়ি দিয়েও পৌঁছবো রাস্তায়, ঠিক লক্ষ্যে পৌঁছে যাবো, এটুকু ভরসা আমার আছে। জনপ্রিয়তা নিরিখে উনি একদমই হামাগুড়ি দেন না, যথেষ্ট জনপ্রিয়তা ওনার রয়েছে। যারা আমরা কাজ করি আমরা প্রত্যেকেই জানি তো উনি জনপ্রিয়। একটু প্রশ্নটা আমি আপনাকে অন্যরকম ভাবে করতে চাইছি। আমরা দেখেছি এসআইআর, ওতে সাকরাইল বিধানসভায় কতটা আতঙ্ক তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, মানুষের বিজেপির সরকার বা কেন্দ্রীয় সরকার মানুষকে ভয় দেখানোর কাজ, সোজা কথা। ভয় দেখিয়ে আতঙ্কে রাখাটাই কাজ। আজকে এনআরসি নিয়ে আজ থেকে তো না, দীর্ঘ কয়েক বছর এনআরসি নিয়ে চলছে। এখন আবার নতুন একটা ধর্ম তো চলছে। এখন নতুন উপদ্রব শুরু হয়েছে বাঙালিকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে। এখন সবকিছুই ভয় দেখানোর ব্যাপার। আমাদের যে দল থেকে যে স্কুটিনি করার কথা হয়েছিল, আমাদের দলের সৈনিকরা, কর্মীরা সে কাজ করেছে
এবং যে ডকুমেন্টস দেখাতে বলা হচ্ছে, কিছু কিছু ডকুমেন্টস যেমন বলছে বার্থ সার্টিফিকেট আমার সময় ছিল না, আমার আগের তো ছিলই না, তাহলে আমার সময়তে ছিল না। আমি বেঁচে গেলাম এই কারণে যে আমি পড়াশোনাটা করেছি, অ্যাডমিট কার্ডটা যাই হোক আছে, সেটা শো করাতে পারবো যে আমি বাংলায় জন্মেছি, আমার অ্যাডমিট কার্ড আছে। তা অনেকেই আছেন যারা লেখাপড়া জানেন না বা লেখাপড়া শেখার সুযোগ হয়নি, তাদের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড দেখানো সম্ভব না, এরকম হয়তো অনেকেই বেরোবে। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ভরসা আছে, উনি নিশ্চয়ই যাদের এরকম পরিস্থিতি তৈরি হবে, আশা করি উনি কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবেন। তবে মনে হয় না খুব একটা এখানে এফেক্ট করবে, কারণ এখানে কিছু না হয় জমির কাগজ আছে, মানুষ সেদিক দিয়ে মানে সতর্ক আর কি, জমির কাগজ আছে, পর্চায় বাবা ঠাকুর দাদার নাম পাওয়া যাবে, 4 পাস অনেকেই আছে, তার সার্টিফিকেটও তোলা আছে, মানে আছে, মোটামুটি আছে। এখন অব্দি আমার কাছে কেউ আসেনি যে দিদি আমার কিচ্ছু নেই, আমাকে বাঁচাও। মানে আপনার এটা মনে হচ্ছে যে সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে আতঙ্কের কোনো কারণ একজন মানুষ এসে বলেনি যে দিদি আমার কিছু নেই, আমি কি ভিটামাটি ছেড়ে চলে যেতে হবে, এরকম পরিস্থিতি এখনো তৈরি হয়নি বা আসেনি। আসলে দেখতে হবে সেই মানুষটার কি আছে, আমরা সহযোগিতা করব নিশ্চয়ই, সেই মানুষটা নিশ্চয়ই কিছু পাওয়া যাবে, নয় দলিল নয় পর্চার বাপ ঠাকুর দাদাদের। এখন বংশ পরম্পরায় তো সাঁকরাইল তার বর্ডারে নয় যে বর্ডারে বাংলাদেশ থেকে চলে এসছে, তা না। ফলে এখানে পূর্বপুরুষরাও আছে, তারাও আছে, কিছু তো আছে। অর্থাৎ থাক, বাংলার মানুষ বাংলায় থাক, বাঙালিরা বেঁচে থাক। আর আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বাঙালি না, সব ভাষাভাষীকেই নিয়েই উনি চলে, একদম নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে মিলন মহান বাংলায়। একমাত্র বোধহয় বাংলায় একটা রাজ্য যেখানে সব ভাষার লোক, সব ধর্মের লোক সমানভাবে থাকতে পারে এবং সমানভাবে চলতে পারে। এটাই আমাদের অহংকার যে আমাদের এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছে যিনি আমাদের এটাই শেখান যে সবাইকে নিয়ে চলে। এবং যেমন করম পূজারও ছুটি ঘোষণা হয়, ঈদেও ছুটি ঘোষণা হয়, পুজোতেও ছুটি ঘোষণা হয়, আবার বড়দিনেরও ছুটি ঘোষণা হয়, সব ধর্মেরই ছুটি ঘোষণা হয়। অর্থাৎ সব ধর্ম মিলেমিশে, সব জাতি মিলেমিশে আমরা বাংলায় যেমন আছি, বাংলায় শান্তি বজায় থাক, কোনো অশুভ শক্তি যেন না বাংলাকে গ্রাস করতে পারে, এটুকুই শুরু করি। একদম খুব ভালো লাগলো যে আপনি অ্যাটলিস্ট আতঙ্কিত নন এই ব্যাপারটা নিয়ে। বাড়ির যিনি বড় হন, আমরা ছোটবেলা থেকে শুনেছি উনি উপর থেকে দেখেন, তো সন্তানদের উপর থেকে দেখেন, তাদের ভালো মন্দ বুঝতে পারেন। সাঁকরাইলের অভিভাবিকা কিন্তু আগামী সাঁকরাইলকে আপনার চোখে কিভাবে দেখতে চান? দেখুন, সাঁকরাইল এখন এবছর বর্ষা খুব বেশি হয়েছে, জল অনেক জায়গাতেই দাঁড়িয়েছে, সে তুলনায় আমাদের সাঁকরাইলে আলমপুরে কিছু জায়গা আছে, আমরা চেষ্টা করছি বুড়ি খালটা, আমি বিধানসভাতে তুলেও ছিলাম, বুড়ি খালটা সংস্কার করার জন্য তুলেছি। এবং শুধু এই 12টা অঞ্চল বাদ দিয়েও ডোম জুড়ে আমার 4টা অঞ্চল আছে। যেমন কুন্ডু চৌধুরী হসপিটালটা আমি নতুন করে করার জন্য আবেদন, মানে রিপেয়ারিং করে করার জন্য পিডব্লিউডি কে জানানো হয়েছে। ওটা আশা করছি ভবিষ্যতে ওটাও আমরা ঠিকঠাক করতে পারবো এই হাজি এস্ট মল্লিকের মতো। আর রাস্তাঘাট যেগুলো ভেঙে গেছে নতুন করে সেগুলো চকচকে ঝকঝকে হোক, এটাই চাই, সমস্তটা আলো হোক, সুন্দর করে গড়ে উঠুক সাঁকরাইল। 5 বছর সময়টা এখন দাঁড়িয়ে মনে হচ্ছে একটু কম, কারণ পুরো কাজ করতে গেলে, সাজাতে গেলে আর একটু বেশি সময় লাগে। অর্থাৎ যদি পারে পরের 5 বছর দল আমাকে সুযোগ দেয়, যদি আমি নতুন ভাবে, আর আমার কর্মী ভাইরা আমার সঙ্গে থাকে, আমি বলেছি জেতার চিন্তা আমি করি না, কিন্তু যেটা হচ্ছে টিকিটের বিষয়টা, এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি সুযোগ আবার পাই, তাহলে বলবো যে সাঁকরাইলকে আমি আরো কিছু দেবার, আরো নিজেকে উজাড় করে দেবার। ধন্যবাদ। উনি চিন্তা করেন সাঁকরাইলকে নিয়ে, সাঁকরাইলে কি করে ভালো হয় সেটা উনি চিন্তা করেন। দিদি, 2026-এ আপনার কি মনে হচ্ছে যে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে? 250 সিট পাবেই পাবে। দেখুন, বেশি দিন মানুষকে না এই ভয় দেখিয়ে মিথ্যে বলে বেশি দিন চালানো যায় না।
প্রথম কথা হচ্ছে বাঙালি এখন বুঝতে শিখেছে বাঙালি মানে হিন্দু আছে, মুসলিমও আছে, খ্রিস্টানও আছে। বাঙালি, বাংলায় আমরা যারা কথা বলি তারা আজকে বাইরে কাজ করতে যাচ্ছে, যারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের উপর অত্যাচার হচ্ছে। আমার তো মনে হয় বাঙালির জাগা উচিত। সেখানে আমি দেখছিলাম জয় বাংলা বলা হয়, জয় বাংলা বলার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা তিনি চিৎকার করে উঠলেন যে জয় বাংলা বলা যাবে না। জয় বাংলা মানে কি? বাংলাকে আমি জয়ধ্বনি দিচ্ছি, আমার বাংলায়, এই মাটিতে আমি জন্মেছি, এই বাংলা আমার মা, এই বাংলাকে আমি জয় বাংলা বলতে পারবো না। আমরা কি বললেন উনি? তার পরিবর্তে জয় শ্রীরাম। রাম কারোর না, রাম তো সবাই, রাম আমার, রাম সবাই। রাম, বিজেপি যদি রামের মূর্তিটাকে নিয়ে, রামকে তো বিক্রি করে দিচ্ছে, রামকে বিক্রি করে রামের নামে ভোট চাইতে হবে কেন? উন্নয়ন নেই কেন? উন্নয়নের কথা বলতে পারে না? জয় শ্রীরাম ধ্বনি দিয়ে হিন্দু একত্রিত হও কেন? কি পরিস্থিতি হয়েছে বাংলায় যে হিন্দু একত্রিত হতে হবে? বাঙালি একত্রিত হও, নিজেদের মেরুদণ্ড সোজা করে বাঙালি একত্রিত হও, বাঙালিকে বাঁচাও। এখনো যারা বুঝতে পারছে না যে এই যে বিজেপি বাইরে থেকে আসে, বক্তৃতা দেয়, ভাইও আর বহিনও বলে, বাংলা ভালো করে উচ্চারণ করতে পারে না যারা, তারা বাংলায় এসে বক্তব্য রেখে যায়, এই দেব সেই দেব করে যায়, পরবর্তীকালে দেখা যায় কিচ্ছু দেয়নি। লোকসভা ভোটের আগে বলে গেছে বক্তৃতা দিয়ে। আমার এখানেই বিড়লা মাঠে এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কাকরাইলের বুকে পা রেখেছিলেন। যাই হোক, উনি এসে এখানে বক্তব্যে রেখে গেছিলেন বাংলার মা বোনেদের উনি 3,000 টাকা করে দেবেন। ভোট হয়ে গেছে, জেতা হয়ে গেছে। আগের বারে বলেছিলেন 15 লাখ টাকা দেবেন, সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে। ডিউ আছে, থাক, দেবে, যে কোনো দিন আসবে, এটুকু তো আমাদের একটা ভরসা আছে যে আমাদের যে কোনো দিন আমাদের 15 লাখ টাকা সঞ্চিত আছে মোদিজির কাছে। যাই হোক, এখন সেই জায়গায় দাঁড়িয়ে উনি ঘোষণা করলেন। কিন্তু একটা জিনিস দেখেন তো, বিজেপি শাসিত কোন রাজ্য আছে যেখানে 3,000 টাকা করে উনি মা বোনেদের দিচ্ছে? বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কেউ পেয়েছে? একজনও পেয়েছে? বাংলার রাস্তায়, বাংলার বুকে দাঁড়িয়ে যদি কোনো জনসভা করা যায়, সেই জনসভায় দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প কজন পেয়েছে, দেখবেন কেউ হাত তোলেন, একজনও হাত তোলেন। কিন্তু যদি দাঁড়িয়ে এটা প্রশ্ন করা যায় যে বাংলার মুখ্যমন্ত্রী যা যা প্রকল্প এনেছেন বর্তমানে, তার কে পাননি, সেক্ষেত্রে দেখবেন কেউ হাত তুলবে না। কারণ সবাই পেয়েছে, কিছু না কিছু জিনিস সবাই পেয়েছে। নয় লক্ষ্মী ভান্ডার, নয় কন্যাশ্রী, নয় শিক্ষাশ্রী, নয় সবুজ সাথী, অনেক প্রকল্প মানুষ পেয়েছে। ফলে এই যে কেন্দ্রীয় সরকারের মিথ্যে ভাষণ, মিথ্যে কথা, মিথ্যে বলা মানুষ বুঝতে শিখেছে। দিন দিন ওদের সংখ্যা দেখুন কমতে কমতে কোথায় আসছে। এর পরের বারে বিরোধী থাকা ভালো, বিরোধী থাকলে না কাজ করার উৎসাহ পাওয়া যায়। তোমার সাঁকরাইলে এবং বিরোধী বলতে নেই, সরাসরি বলতে বিরোধী কিছু নেই। যদি বলেন কেন দিদি এই কথা বলছেন, আমার তো চোখে পড়ে না যে বিরোধীরা খুব হয়ে করছে, খুব করছে, আমার চোখে পড়ছে। ফলে সিপিএম তো শূন্য, সিপিএম কংগ্রেস দুজনে মিলে শূন্য। আইএসএফ এখানে কিছু নেই, করে রইল বিজেপি। মোদীজি আসার পরেও অত বড় স্টেজ করে ভাষণ করে কয়েক কোটি টাকা খরচ করে, বিশাল বৃষ্টি সেদিন, কোটি টাকা খরচ করে মোদীজি বক্তৃতা দিয়ে যাওয়ার পরেও 28,000-এর লিড পেয়েছে আমাদের। এটা কোন কিসের? 28,000 লিড সাঁকরাইল বিধানসভায় 28,000-এর লিড পেয়েছে। আমরা সবাই জানি পঞ্চায়েত ভোট মানুষ, আমরা বলি না যে মানুষ বোঝে না, না, মানুষ সবচেয়ে ভালো বোঝে। মানুষ বুঝেই যখন 3 পঞ্চায়েত ভোট হয়, দেখা যায় গ্রামে আলাদা লোকে ভোট দিল, পঞ্চায়েত সমিতি আলাদা দিচ্ছে, জেলা পরিষদ আলাদা দিচ্ছে, তাহলে মানুষ বুঝেই ভোট দিচ্ছে। আবার বিধানসভা অন্যরকম ভোট হয়, আবার লোকসভায় কিন্তু অন্যরকম ভোট হয়। সেই হিসেবেও কিন্তু সাঁকরাইলবাসী, রাস্তা খারাপ, ভেঙে গেছে, পাইপ লাইন বসেছে, জল দাঁড়িয়েছে, তথাপি সাঁকরাইলবাসী 28,000 ভোটে প্রসূন ব্যানার্জিকে জিতে। দিদি, আপনি একটা কথা বললেন, জয় বাংলার প্রসঙ্গ যখন উঠলো, শুভেন্দু বাবুর নাম আপনি বললেন, আমাদের বিরোধী দলনেতা। না, আমি কোনো নাম বলিনি, আমি বলেছি বিরোধী দলনেতা। আজকে শুভেন্দু বাবুর নামটা আপনি উচ্চারণ, যাই হোক সেটা
আজকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় উনি বললেন যে বিরোধীরা, মানে ওনার ক্ষেত্রে বিরোধী বলা হচ্ছে সেন্ট্রালের দিক থেকে, যে উনি বলেছেন যে শুভেন্দু বাবুর ফোবিয়াতে ভুগছেন তৃণমূল কংগ্রেস। কি বলবেন আপনি? দেখুন, আমি ওরা কি বললো আমি এটা নিয়ে একদমই ভাবি না। তাহলে তো ওদের কথা ভাবতে গেলে আমার দলের কথা ভাবা হবে। মাদার টেরেসা বলেছেন, যারা তোমাকে ভালোবাসে তাদের কথা ভাবো, যারা তোমার বিরোধিতা করে তাদের নিয়ে ভেবো না। কারণ তাদের নিয়ে ভাবতে গেলে যারা ভালোবাসে তাদের নিয়ে ভাবা হবে না। তাই ওই বিরোধীদের নিয়ে আমি একদমই ভাবি না, আমার দলকে নিয়ে ভাবি। আমার দলে যেসব লিডাররা ভালো কাজ করে, অভিষেক ব্যানার্জি যেভাবে আমাদের সাধারণ সম্পাদক, আমাদের এমপি যেভাবে এগিয়ে চলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করেন, তাদের কথা, তাদের বক্তৃতা আর আমার সাঁকরাইল বাসীর কথা ভাবতে ভাবতে আমার সময় চলে যায়। আমি ওই শুভেন্দু অধিকারীকে নিয়েও ভাবি না, আর এখন বর্তমানে যে রাজ্য সভাপতি হয়েছেন তাকে নিয়েও আমি একেবারে ওদের কথা ধরি না। কিন্তু মাঝে মাঝে ফোন চালাতে গিয়ে ফেসবুকে এসে যায় দু একটা, দেখলাম উনি খুব চিৎকার করছেন, আনলাম কি হলো এই বয়সে, একটু মাথাটা গেল একেবারে। দেখতে গিয়ে দেখলাম যে উনি কি ওনা আক্রমণ করছেন, কি জয় বাংলা কেন বলা হয়েছে সেই জন্য। ফলে জয় বাংলা বলবো এটা স্বাভাবিক। এবং এত দিন দিন আমাদের আজকে বাস যাচ্ছে বাংলা ভাষার প্রতি, বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে আমাদের ধর্ণা মঞ্চ চলছে, বাস যাচ্ছে, কিছু বাচ্চা ছেলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। এখন তো নতুন স্টাইল হয়েছে না, জয় বাবা ভোলে বাবা আর বলে না, সেখানেও জয় শ্রীরাম বলে। দুর্গা ঠাকুর নিয়ে গেলেও জয় শ্রীরাম বলে, কালী ঠাকুর নিয়ে গেলেও জয় শ্রীরাম বলে। মানে ওটা একটা ব্র্যান্ডকে বিক্রি করে দিচ্ছে বিষয়টা এটা। হঠাৎ দেখে বলতে আরম্ভ করলো, টোটাল করে যেতে যেতে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আলাম চা, আমাদের ধর্মটাই বোধহয় চলে গেল, হিন্দুত্বই চলে গেল। মানে এইটা তো মানে শিক্ষাটা কোথায়, শিক্ষাটা কি দিচ্ছেন, কি শেখাচ্ছেন শুভেন্দু অধিকারী, আমি নামটা বলছি এখন, কি শেখাচ্ছেন? বাংলাকে উনি ভালোবাসেন? কখনো বিধানসভায় আজ পর্যন্ত আমি দেখিনি 4.5 বছরে উনি বাংলার জন্য কিছু বললেন। এসেই চিৎকার করেন, কাগজপত্র ছিঁড়ে ফেলে দেন, সব সময় মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেন। কেন্দ্রে গিয়ে দেখেছেন ওদের কোন লিডার কেন্দ্রে বাংলার জন্য কিছু চান? 100 দিনের কাজের টাকা বন্ধ, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ, সব বন্ধ। এই চাওয়াটা নিয়েই আমার আপনাকে পরবর্তী প্রশ্ন, মানে এক একটা লিঙ্ক আপনি আমার প্রশ্ন ধরিয়ে দিচ্ছেন, এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর একটা অভিযোগ, মানে প্রতিটা জনসভায় বা প্রতিটা উনি যে প্রশাসনিক বৈঠকগুলো করেন, ওনার অভিযোগ নানান প্রকল্পে কেন্দ্রীয় সরকার অনুদান বন্ধ, কেন্দ্র সরকারের অনুদান বন্ধ, বকেয়া টাকা না দেওয়া, বাংলার প্রতি এই যে বঞ্চনা, উনি সরব হয়ে ওঠেন। এটা নিয়ে আপনি কি বলবেন? আপনি ভেবে দেখেছেন গরিব মানুষ 100 দিনের কাজ করে, তারা লেখাপড়া জানে না, বয়স্ক মানুষ ম্যাক্সিমাম, তারা মাটি কাটে, তারা পগার পরিষ্কার করে, জল নিকাশি ব্যবস্থা তারা দেখে, বন পরিষ্কার করে, তাদের দীর্ঘদিন কাজ করিয়েছে এবং বলা হয়েছে টাকা দেয়া হবে। টাকা দেবো না ঘোষণা নেই, টাকা দেওয়া হবে, এবং সেটা তারা কাজ করেছে। কাজ করার পর হঠাৎ করে তাদের বলা হচ্ছে টাকা দেয়া হবে না। কেন? মমতা ব্যানার্জিকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে পরাস্ত করতে গেলে এই গরিব মানুষরা পরাস্ত করতে পারবে, কারণ তারা বোঝে না এত। তারা জানবে যে আমরা কাজ করেছি পঞ্চায়েতে, আমরা কাজ করেছি জেলা পরিষদের মাধ্যমে বা পঞ্চায়েতের মাধ্যমে, 100 দিনের আমরা কাজ করেছি, আমাদের পঞ্চায়েত আমাদের টাকা দিল না, এটাই তারা বোঝে। তারা এত কিছু বোঝে না, টাকা দিল না। এই যে টাকাটা আটকানো, এটা যদি প্রথমেই বলতো যে আমরা আর টাকা দেব না 100 দিনে, তাহলে কি হতো? তাহলে কাজ করতো না গরিব মানুষ। তাহলে গরিব মানুষও তো বুঝতে শিখেছে আজকে যে মমতা ব্যানার্জি নয়, এটা মোদী সরকার বন্ধ করলো। যারা 100 দিনের লেবার, তারা কি শুধুই তৃণমূল কংগ্রেস করে? তারা কেউ বিজেপি করে না, তারা কেউ সিপিএম করে না, তারা তো অন্য দলেরও লোক ছিল। আজকে যে ঘরের নাম বাদ গেল, আপনি বলুন তো, সব কি ঘরের টাকা দেওয়া বন্ধ করলো? সবাই তৃণমূলের লোক, বিজেপিও তো আছে, সিপিএমও তো আছে। যখন ঘরের লিস্ট হয় তখন তো কিছু দেখা হয় না, সব যারা গরিব মানুষ তাদের জন্যই করা হয়। তাহলে এই যে নামগুলো বাদ যাচ্ছে, এই যে তাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে, মানুষ তো বুঝতে শিখছে যে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দেবে না, বাংলার আবাস যোজনার টাকা দেবে না,
কত শীত টাকা দেবে না, তাহলে কিছুই বাংলাকে দেব না, অথচ বাংলার ট্যাক্সটা আমি তুলে নিয়ে চলে যাচ্ছি। এটা কিরকম নিয়ম? তাহলে বাংলার ট্যাক্স বাংলায় থাকুক, বাংলা নিজেকে সাজিয়ে নেবে। টাকা আমি তুলে নিয়ে চলে যাচ্ছি, একের পর এক জিএসটি বসাচ্ছি, ইনকাম ট্যাক্সের টাকা যাচ্ছে, সব যাচ্ছে, তাহলে সেই জায়গায় উন্নয়নের নিরিখে আমি বাংলাকে কিছু দেব না, বাংলাকে বঞ্চনা করছি। এটা তো ঠিক না। যারা বলে, দেখবেন অনেকে বলে, আমি শুনেছি, এই আইসিএফ বলুন, সিপিএম বলুন, যখন আর কিছু পায় না তখন তারা বলে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা চলছে, সেটিং চলছে। সেটিং তত্ত্ব। সেটিং কিসের সেটিং? মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি গলা ফাটান, অভিষেক ব্যানার্জি একমাত্র এমপি যিনি বাংলার জন্য, এবং আমাদের প্রত্যেকটা এমপি চিৎকার করে বলে যে আমাদের বাংলাকে, সেটা লোকসভা যখন চলে তখন সেটা দেখা যায় যে কিভাবে তারা প্রতিবাদ করে, কিভাবে বাংলাকে বঞ্চনা করার জন্য দিনের পর দিন তারা লড়াই চালাচ্ছে। সিপিএমের কাছে কোনো ইস্যু নেই, তারা বলতে পারে না 34 বছরে তারা কি কি উন্নয়ন, তাদের কাছে দেখবেন কিচ্ছু নেই। বিজেপির কাছে কোনো উন্নয়নের কোনো কথা নেই। একমাত্র তৃণমূল কংগ্রেস বুক চিতিয়ে, বুক খুলিয়ে বলতে পারে যে সবভাবে মেরুদণ্ড সোজা করে আমি এলাকায় এই উন্নয়ন করেছি। এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সম্মানিয়া প্রিয়া পাল মহাশয়া। ওনার কথা আপনারা শুনলেন। আমার কিছু প্রশ্ন ছিল, তার উত্তর উনি দিয়েছেন, এবং একটা জিনিস উনি বলেছেন, যদি উনি সুযোগ পান তাহলে আরো কিছু দেওয়ার ওনার বাকি রয়েছে, এবং ওনার চোখে সাঁকরাইলকে নিয়ে যে ভাবনা, সেই ভাবনাকে আরো সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে চান।